বিএনপি সংস্কারের কথা বলছে, এই সংস্কার কথা তারা বলছে। আমরা জিয়াউর রহমান থেকে যদি শুরু করি, জিয়াউর রহমানের সংস্কার দিয়ে শুরু করেছিলেন এবং এই সময়ে আমরা 21 দফা 31 দফা এগুলো তো আপনার আগে থেকেই আছে। সুতরাং বিএনপি সংস্কারের কথা বলে আসছে দীর্ঘদিন, কিন্তু এখন আমরা এমন একটা অবস্থায় এসে পৌঁছেছি যখন আমরা শুনছি যে বিএনপির সংস্কার না, নির্বাচনটাই বিএনপির কাছে বেশি গুরুত্বপূর্ণ। এই বয়ানটা কেন হাজির হলো? আপনার বিশ্লেষণ কি বলে? এই বয়ানটা হাজির হলো কারণ বয়ানটা তৈরি করা হয়েছে। রাজনীতি কিন্তু খুব ইন্টারেস্টিং। রাজনীতিতে বয়ান ম্যাটার করে এবং পারসেপশন ম্যাটার করে। যেমন ধরুন আপনি ভারতে যদি যান, ভারতের লোকজন বিজেপি সরকারকে গরু রক্ষাকারী হিসেবে চেনে, অথচ আপনি যদি খোঁজ করেন দেখবেন এই মোদির টেনিয়ারে ভারত ক্রমাগত তাদের বিফ এক্সপোর্ট বাড়িয়েছে। মহিষের মাংসের নামে গরুর মাংসের সমানে পৃথিবীর টপ এক্সপোর্টারদের একটা। তো কি দাঁড়ালো? তার এটা আপনি তথ্য দেন, কিন্তু জনগণের একটা অংশ বিশ্বাস করে গরু রক্ষা, গোমাতাকে রক্ষা করে বিজেপি। তো রাজনীতিতে বয়ান এরকমভাবে পারসেপশন তৈরি করে। বিএনপি সংস্কারে কি কি চেয়েছে, কি কি চায় না, যথেষ্ট তথ্য আছে। ইয়াস, বিএনপির সাথে এনসিপির বা আরও অন্য কোনো দলের কিছু জায়গায় মূলগত ডিফারেন্স, আমার সাথেও ডিফারেন্স আছে, কিন্তু ডিফারেন্স তো থাকার কথাই। সবগুলো দল একসাথে সব সংস্কারের ব্যাপারে একমত হবে না। কিন্তু বিএনপি সংস্কার চায় না, এটা একটা ন্যারেটিভ, এবং আমি এটাকেও খারাপভাবে দেখছি না। রাজনীতির মাঠে যে আমরা প্রায় বিভেদ বলি না, মানে বিভেদ রাজনৈতিক দলের মধ্যে ভিন্নতা, মানে এটা যুদ্ধংদেহী ভাবে যদি চলে না যায়, এটা যদি ন্যারেটিভের যুদ্ধ হয়, এটা চলাই উচিত। যারা বিএনপির বিপরীতে শক্তি হিসাবে দাঁড়াতে চায়, যেমন আমি বলি তুষারদের যে দল আছে, ওদের জায়গা করতে হলে তো বিএনপির সাথে কম্পিট করতে হবে। সুতরাং ওর ন্যারেটিভ তৈরি করতে হবে, বিএনপি কেন না, কেন তুমি আমাকে ভোট দিবা। সো ওরা ন্যারেটিভ তৈরি করছে যে আমি। এই ন্যারেটিভ যদি এনসিপি তৈরি করতে চায়, তো সেখানে কি বিএনপিও কোনো সহযোগিতা করলো কিনা আমি একটু প্রশ্ন রাখতে চাই আপনার কাছে। বলে ফেলি, সহযোগিতা পরে বিএনপি কিন্তু আবার তার এই ন্যারেটিভটা ডিবাঙ্ক করতে হবে, সে দেখাতে হবে কেন সে সংস্কার চায়, কেন ওটা চায় না। এভাবেই তো গণতান্ত্রিক লড়াইটা চলে। না, আমি কেন এই প্রশ্নটি করেছি যে বিএনপিও সহযোগিতা করলো কিনা ইন নেগেটিভ সেন্স, কারণ আমরা অনেক সময় বিএনপির কয়েকজন নেতার কাছ থেকে সংস্কার নিয়ে তির্যক মন্তব্য শুনেছি। আমরা অন্তত তাদেরকে সংস্কারের দায়িত্বপ্রাপ্ত মানুষ নন। আমরা জনাব তারেক রহমানের বক্তব্য শুনেছি, এবং যিনি দায়িত্বপ্রাপ্ত জনাব সালাউদ্দিন আহমেদ, খুবই সিনসিয়ারলি, খুবই মেটিকিউলাসলি 3 দিন বসেছেন তারা। এবং এই ঐক্যমত্য কমিশনে যারা আছেন প্রায় সবাইকে ব্যক্তিগতভাবে চিনি, একজন তো আমার নিজের কমিশনের চেয়ারম্যান ছিলেন। সো আমরা জানি যে তারা কত সিরিয়াসলি এটা করার চেষ্টা করেছেন। হ্যাঁ, কিছু কিছু জায়গায় তারা এখনো মানেননি, বা তারা যেভাবে করতে চাইছেন, যেমন আপার হাউস তারা যেভাবে করতে চাইছেন, এটা যদি এভাবে করা হয় এটার কোনো অর্থ থাকে না। সো এটা নিয়ে আমারও দ্বিমত আছে, কিন্তু এই দ্বিমত থাকাটাই আসলে আমাদের কাছে মনে হয় যে গণতন্ত্র, এটুকু মানতে হবে। স্যার তুষার, সো ফার সেমস যে বিএনপি সংস্কারের যে উদ্যোগ সরকার নিয়েছে, আমরা দেখছি তারা যথেষ্ট সময় দিচ্ছে, বিএনপির টিম এটা নিয়ে কাজ করছে, আলোচনা করছে। তো তারপরও এরকম কথা আমরা কেন শুনি যে বিএনপি সংস্কার চায় না, বিএনপি শুধু নির্বাচন চায়, এবং সেটা অনেক সময় এনসিপির নেতাদের কাছ থেকে শুনি। যদি আপনি খুলে বলেন। এটার কারণ হচ্ছে দুইটা। মানে এটা কিন্তু আমি মনে করি যে বিএনপি পুরোপুরি সংস্কার চায় না এটা তো বলা যাবে না, কারণ তাদের 31 দফা আছে। কিন্তু সংস্কার বলতে আমরা যেটা গণঅভ্যুত্থানের পরে যে অর্থ তৈরি হয়েছে বাংলাদেশে একটা স্থায়ী গণতান্ত্রিক ব্যবস্থা, এটা কিন্তু এটা মানে হাসিল করার ক্ষেত্রে বিএনপিকে সবসময় আমরা আন্তরিক দেখিনি। এই সমালোচনাটা আমাদেরকে করতে দিতে হবে, এবং সেটা বিএনপিকেও মানে বিএনপির জন্যই ভালো। এটা দুটো কারণে। এটা কোন কাজগুলো করলে যথেষ্ট আন্তরিক মনে হতো? বিএনপির একেবারে দায়িত্বশীল নেতা, তারা মানে এই সংস্কার রিলেটেড কাজে হয়তো নাই, কিন্তু বিএনপির শীর্ষস্থানীয় নেতা স্থায়ী কমিটির একাধিক সদস্য অনেক সময় এমনভাবে কথা বলেছেন যে তারা এগুলো আসলে কালক্ষেপণ মনে করে, এগুলো কত গুরুত্বপূর্ণ মনে করে না, তারা এগুলোকে ফেলে দেবে ইত্যাদি বলেছে। এক, আর 2 নম্বর হচ্ছে সংস্কার মানে কমিশনে গিয়ে তারা শুধু কি এই মন্তব্যের জন্যই না, এটা একটা আশঙ্কা, এখান থেকে আশঙ্কা তৈরি হয়। আর দ্বিতীয়ত হচ্ছে যেগুলো আমরা দেখতে পাচ্ছি সংস্কার কমিশনে বিএনপি যে ইনপুট, সেখানে খুব মেজর ফান্ডামেন্টাল কতগুলো জিনিসে বিএনপি এখনও কিন্তু বেঁকে আছে, মানে তারা এটাতে অ্যাগ্রি করেন নাই। ফলে ওই জিনিস আমাদের বিবেচনায় আবার ওই জিনিসগুলো যদি আপনি সংস্কার না করেন তাহলে কিছু উপরি সংস্কার হবে, কিন্তু মূলত যেটা স্ট্রাকচারাল যে বা কাঠামোগত যে সংস্কারের কথা আমরা বলছি, আমাদের ভাষায় মৌলিক সংস্কার, এটা হচ্ছে না। যেমন মানে প্রধানমন্ত্রীর আসলে ক্ষমতা কতটুকু থাকবে, প্রধানমন্ত্রী কি সকল ইনস্টিটিউশনকে নিয়ন্ত্রণ করতে পারবেন, মানে সাংবিধানিক পদগুলো নিয়োগ কারা দেবে, কিভাবে দেবে, যেমন জাতীয় সাংবিধানিক কাউন্সিলের কথা এসছে, আপনি এটাকে যদি ঠিক না মনে করেন আপনাকে বিকল্প
প্রস্তাব দিতে হবে, এখন তো খুব অবভিয়াসলি আমরা দেখতে পাচ্ছি যে এটা আসলে রাষ্ট্রপতির মাধ্যমে প্রধানমন্ত্রী দিয়ে থাকেন, যার কারণে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো একটা দলীয়করণ হয়। তাহলে এটার ক্ষেত্রে জাতীয় সাংবিধানিক কাউন্সিলকে বিএনপি যে আপত্তিটা তুলেছে, যেটা তো একটা অনির্বাচিত বডি, যদিও আমি এটা মনে করি না, এটা ফ্যাকচুয়ালি ইনকারেক্ট, কারণ এখানে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি সহ কিন্তু অনেক নির্বাচিত সদস্যরা আছেন। এর বাইরে আপনার সংবিধান সংশোধনীর ক্ষেত্রেও বিএনপির অবস্থান হচ্ছে যে গণভোটকে সাথে ইনক্লুড করা দরকার নাই। তারপর দুই হাউসে এখানে আমি একটু বলি, আপনারা গণপরিষদ নির্বাচনের কথা বলেছিলেন অনেক, প্রথম এই আপত্তিটাই আপনাদের সামনে এসেছিল। তো আমরা তো গণপরিষদ নির্বাচন এর আগেও আপনি জানেন গণপরিষদ নির্বাচন নিয়ে বিভিন্ন দেশেই বিতর্ক আছে এবং এখানেও এই ঘটনাটা ঘটেছে। ইলেকশন যখন হবে তখন যাদের প্রার্থী, যে দলের প্রার্থী বেশি থাকবে তারা সেই সিদ্ধান্তে, সেই সংবিধানে তখন তাদের সিদ্ধান্তটাই বেশি গুরুত্ব পাবে, এটাই হয়েছে। সো আমাদের এখানে যেটা হয়েছিল আমরা দেখেছি 72-তে কী হয়েছে, সুরঞ্জিত সেনগুপ্ত এবং আপনার আজিজ, স্বতন্ত্র প্রার্থী আজিজ ছিলেন এবং চাকমা ছিলেন, ওনারা তিনজন শুধুমাত্র প্রতিবাদ করেছেন, প্রতিবাদই শেষ হয়ে গেছে। আলটিমেটলি ডিসিশন তো আওয়ামী লীগের যারা নির্বাচিত ছিল তারাই নিয়েছে। তো গণপরিষদের ইলেকশন এখন তো আপনারা যেভাবে আপনাদের ওপিনিয়ন দিচ্ছেন, দেওয়ার সুযোগ পাচ্ছেন, তখন কি সেই সুযোগটা আপনারা পেতেন কিনা? না, তাহলে তো কথা খুব পরিষ্কার, যদি সেটাই হয় তাহলে তো বিএনপির গণপরিষদে রাজি হওয়া উচিত। আপনারা এটা ভেবেছেন কিনা এই বিষয়ে? অফকোর্স ভেবেছি। গণপরিষদ আগে অ্যাগ্রি করতে হবে যে তর্কটা কোথায়, যে আপনি নির্বাচিত সংসদে গিয়ে সংবিধান সংশোধন করতে পারেন সর্বোচ্চ, যেটা কিনা মানে 17টা সংশোধনী হয়েছে, আরেকটা হবে 18 নম্বর। এই 18 নম্বর সংশোধনীর জন্য তো এত কিছু হচ্ছে না, এটা হচ্ছে একটা পদ্ধতিগত তর্ক। দ্বিতীয়ত হচ্ছে যদি এটাই হয় যে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পাবে বা বিএনপিরই গণপরিষদ হবে সেটা, তাহলে তো বিএনপির অ্যাগ্রি করা উচিত এবং তারা এটাতে পায়োনিয়ার হতে পারে যে আমরা এই প্রসেসে নেতৃত্ব দিয়েছি। থার্ড কথা, আপনি যেটা 72 সংবিধানের কথা ক্ষেত্রে বলেছেন, সেখানে কিন্তু এই যে 70 অনুচ্ছেদের যেটা মাদার ল বলা হয়, রাষ্ট্রপতির অধ্যাদেশ দিয়ে গণপরিষদ সদস্যদেরকে মানে চুপ করিয়ে দেওয়া হয়েছে। তো ফলে ওইটা যদি না থাকতো তাহলে তারা স্বাধীনভাবে মতামত প্রকাশ করতেন কিনা আমরা কিন্তু জানি না। এখন গণপরিষদ নির্বাচনে যদি 70 অনুচ্ছেদের অ্যাপ্লাই না করা হয়, যে দলের সকল সিদ্ধান্তে একমত হতে হবে না, যদি এটা ব্যবস্থাটা থাকে, তাহলে কিন্তু যারা গণপরিষদে যাবেন তারা কিন্তু ন্যাশনাল ইন্টারেস্টের কথাটা মাথায় রাখবেন, কারণ এগুলো সব রেকর্ডেড হচ্ছে। গণপরিষদ বিতর্কে আপনি কী বলছেন, আপনি যে কোনো একটা অহেতুক কথা ওখানে বলতে পারবেন না, মানে ওটার সাথে সাথেই নানা দিক থেকে সমালোচনা হবে। আর গণপরিষদের ফরমেশন নিয়েও তখন ধরেন যদি মিক্সড ইলেকশন হয়, তাহলে কিন্তু যদি মানে আনুপাতিক এবং সংসদীয় মানে যে আসন ভিত্তিক এই দুটো একসাথে হয়, তাহলে অন্যান্য দলের পার্টিসিপেশন থাকছে এবং খুব ভাইব্রেন্ট পার্টিসিপেশন থাকবে। যেমন আপার হাউসে 100 জন, লোয়ার হাউসে 300 জন, এটা হচ্ছে আপনার যখন পার্লামেন্ট থাকবে। কিন্তু যখন ইলেকশন মানে গণপরিষদ হবে, তখন তো ওই যে আপার হাউসের 100 জন তারা কিন্তু গণপরিষদ মেম্বার হিসেবে ভূমিকা পালন করবে। যখন গণপরিষদ শেষ তখন তারা আপার হাউসের সদস্য হয়ে যাবে। তাহলে এই যে 100 জন থাকছে, আপনাদের আসলে তার মানে বোঝা যাচ্ছে যে খুব মেজর দুই একটি বিষয়ে বিএনপি এগ্রি না করার কারণে আপনারা বলতে চাইছেন যে বিএনপি ঠিক সংস্কার না, সংস্কারের ক্ষেত্রে বিএনপিরও ধরা যাক, বিএনপি বলেছে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী ক্ষমতার ভারসাম্য করব, কিন্তু কিভাবে করা হবে এটা কিন্তু সুনির্দিষ্ট করেন নাই তারা 31 দফাতে, ঠিক আছে। তারপরে যে 70 অনুচ্ছেদের ক্ষেত্রে তারা রাষ্ট্রীয় নিরাপত্তার ক্ষেত্রে আপনি সংসদ সদস্যদেরকে দলের বিরুদ্ধে ভোট দিতে দেবেন না, তাহলে রাষ্ট্রীয় নিরাপত্তাটা ডিফাইন করতে হবে। আপনি যে কোনো কিছুই তো এর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যেতে পারে। যেমন এখন একটা আমি উদাহরণ দিই, এটা বলে আমি শেষ করব। এই যে করিডোর দেওয়ার ক্ষেত্রে বিএনপি কিন্তু বলছে যে নির্বাচিত সংসদ সিদ্ধান্ত নেবে, ভালো কথা। তাহলে আপনি যদি 70 অনুচ্ছেদ রাষ্ট্রীয় নিরাপত্তা ইস্যুতে রাখেন, তখন তো বিএনপি এটাও বলতে পারে, মানে বিএনপি যারা মূল সিদ্ধান্ত গ্রহণ করে, যে এটা আমরা করিডোর দেওয়া উচিত হবে কি হবে না, এটা আমরা পার্লামেন্টে উন্মুক্ত করব না, এটা আমরা সিদ্ধান্ত নিয়ে নেব, কারণ আমরা এটা রাষ্ট্রীয় নিরাপত্তার প্রশ্ন। ফলে এই সমস্ত ইস্যু আছে। ডক্টর মাহবুবুল্লাহ, আপনি বলবেন কি যে বিএনপি আসলে এখানে লিড দিতে পারতো কিনা এই সংস্কারের জায়গায়, যে প্রসঙ্গগুলো এসেছে এখানে, সেটি একটি প্রশ্ন। আরেকটি কথা হচ্ছে যে আমরা গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে যে নতুন বন্দোবস্তের কথা বলছি, সেই বন্দোবস্তের মধ্যে আমরা রাজনৈতিক দলগুলোর মধ্যেও পরিবর্তন দেখতে চাই এবং নতুন রাজনৈতিক দল এসছে, সেই দলেও আমরা সেই প্রতিফলনটা দেখতে চাই। আপনি আসলে সেটা কতটুকু দেখতে পাচ্ছেন, নতুন দলের মধ্যেও কতটুকু দেখতে পাচ্ছেন, একটু শুনতে চাই। আমি বন্দোবস্তের প্রশ্নটা আগে আসি। সেটা হচ্ছে এই বন্দোবস্তের কথাটা প্রথম বলেছেন লন্ডন ইউনিভার্সিটির সোয়াসের স্কুল অফ ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজের প্রফেসর, আমার খুবই প্রিয়জন, অনুজতুল্য প্রফেসর মুশতাক খান। তবে তিনি একটা কথা বলেছেন যে এই বন্দোবস্ত বা সেটেলমেন্ট এইটা তাৎক্ষণিকভাবে হবে না, এটার জন্য দীর্ঘ সময়ের প্রয়োজন। এবং সেটা যেটা তিনি বলেছেন সেটা হচ্ছে কেন দীর্ঘ সময়ের জন্য প্রয়োজন, সেটা হচ্ছে সমাজের মধ্যে সার্বিকভাবে একটা ক্ষমতার ভারসাম্য আনতে হবে। আমাদের বাংলাদেশের সমাজটা এমন হয়ে গেছে যে এটা হাইলি লপসাইডেড, যে কোনো একদিকে বিশালভাবে এর ভার, অন্য দিকটা শূন্য।
এখানে যদি বলেন মালিকের শক্তি, পাশাপাশি আমরা বলবো শ্রমিকের শক্তি এখানে নাই, জিরো। তো এইভাবে সমাজের মধ্যে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে যে শক্তি ভারসাম্য প্রতিষ্ঠা, সেটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আসবে, অন্য কোনো প্রক্রিয়ার মধ্য দিয়ে আসবে না। এবং এর জন্য সমাজের মধ্যে প্রচুর কাউন্টারভেলিং পাওয়ার তৈরি করতে হবে। কাউন্টারভেলিং পাওয়ার অর্থ হচ্ছে, এটা প্রফেসর গলব্রিথের কনসেপ্ট, সেটা হলো যে একটা দেশে একটা বিশেষ গোষ্ঠী অতিমাত্রায় ক্ষমতাশালী হলে এবং ওটাকে চ্যালেঞ্জ করার মতো, ওটাকে বিরোধিতা করার মতো বা ওটাকে প্রতিরোধ করার মতো আরেকটা শক্তি সেখানে থাকতে হবে, তাইলে সেটা গণতন্ত্রের জন্য মঙ্গল, দেশের জন্য মঙ্গল। তো বাংলাদেশে সেই রকম একটা অবস্থা তৈরি করা আমার কাছে সবসময় মনে হয়, আমরা অনেক বিতর্ক করি, যে বিতর্কগুলো ঠিক এর একটা ফাউন্ডেশন বা একটা বেসিস খুব চিন্তা করে করা হয় না, যার ফলে সমস্যাগুলো হয়। আর এখানে যে আলোচনাগুলো হচ্ছে, বাংলাদেশের বিশেষ কনটেক্সট চিন্তা করতে হবে। আমাদের চারদিকে একটা রাষ্ট্র আছে, হ্যাঁ, চারদিকে প্র্যাকটিক্যালি চারদিকেই আছে, 3 দিক বলা হয়, 4 দিক। এবং সেই রাষ্ট্র প্রতিনিয়ত আমাদের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করে চলছে, হ্যাঁ, সময়ে অসময়ে সর্বসময়ে। কাজে এইখানে আপনাকে গণতন্ত্রের চর্চা করতে গেলেও যথেষ্ট সাবধানতার সঙ্গে চর্চা করতে হবে। যেমন 70 অনুচ্ছেদের কথাটা এসছে, এখন 70 অনুচ্ছেদে একদিকে যেমন আপনি সংসদ সদস্যদের কথা বলার অধিকার দেবেন, তার সঙ্গে সঙ্গে আপনার রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করার জন্যও কিন্তু একটা ব্যবস্থা আপনাকে করতে হবে। কিছুদিন আগে মালদ্বীপে একটা ঘটনা ঘটেছে। মহিউজ্জু ক্ষমতায় এসেছিলেন আউট ইন্ডিয়া, ইন্ডিয়া আউট স্লোগান দিয়ে। সেই মালদ্বীপে এই ভারতের একটা কনস্পিরেসি করেছিল, সেটা হচ্ছে পার্লামেন্টে মইজুর দল এবং বিরোধী দল সবাইকে কিনে ফেললে মইজুর বিরুদ্ধে একটা নো কনফিডেন্স মোশন মুভ করা, যার মধ্য দিয়ে তিনি পরাস্ত হবেন এবং ক্ষমতার থেকে তিনি সটকে পড়বেন। তো এই রকম অবস্থা সৃষ্টি কিন্তু বাংলাদেশের ক্ষেত্রেও হতে পারে, যে কারণে আমি বাংলাদেশকে প্রদেশে বিভক্ত করারও বিরোধী। কেন বিরোধী? যে আমরা যদি এই বাংলাদেশকে 8টা প্রদেশ বা 4টা প্রদেশে ভাগ করি, তাহলে যে কোনো একটা প্রদেশে এমন একটা রাজনৈতিক দল আসতে পারে এবং সেখানে তারা স্থানীয় কিছু ডিমান্ড উত্থাপন করে সেখানে একটা বিচ্ছিন্নতাবাদের জন্ম দিতে পারে। যে কারণে আমি অতীতে লক্ষ্য করেছি, বেগম খালেদা জিয়াও কিন্তু এই জিনিসটা সমর্থন করেননি বা করেন না, এমনকি শেখ হাসিনাও কিন্তু এই কনসেপ্টটা পছন্দ করেনি। যদিও এর বাইরে অনেকে, ডাক্তার জাফরুল্লাহ সহ এবং জাতীয় পার্টি সহ অনেকেই কিন্তু, মানে এখন প্রদেশ না থাকলেও কিন্তু বিচ্ছিন্নতাবাদীরা আছে, সেটাও আবার হ্যাঁ আছে। তো কাজেই এই এক্সাম্পল যেহেতু আমাদের সামনে আছে, সুতরাং আমাদের বাংলাদেশে আরও অতিরিক্ত সাবধানী হওয়ার কতগুলো ব্যাপার আছে। আমরা তাৎক্ষণিক ইমোশনের ভিত্তিতে, তাৎক্ষণিক আবেগের ভিত্তিতে যেন কোনো সিদ্ধান্ত না নেই। আর প্রধানমন্ত্রীর ক্ষমতা, হ্যাঁ আমরাই বলেছি যে এইটা একসময় এরশাদের সময় এটা ছিল রাষ্ট্রপতি শাসিত সরকার, এখন এটা প্রধানমন্ত্রী শাসিত সরকার। কিন্তু এটাও মনে রাখতে হবে, এটা পার্লামেন্টারি সিস্টেম আপনি করছেন, এবং পার্লামেন্টারি সিস্টেমের যে বৈশিষ্ট্যগুলো ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসিতে দেওয়া আছে, সেই বৈশিষ্ট্যগুলো কিন্তু আপনাকে মেনে চলতে হবে। বা ব্যত্যয় হলেও সামান্য ব্যত্যয় হবে, বিশাল ব্যত্যয় হবে না। এবং হয়তো এখানে যেটা আরও প্রশ্ন এসছে যে কনস্টিটিউশনাল পোস্টের অ্যাপয়েন্টমেন্টগুলো কীভাবে হবে, নিঃসন্দেহে সেই অ্যাপয়েন্টমেন্টে যারা ক্ষমতা থাকেন তাদের একটা প্রভাব থাকবে। সঙ্গে সঙ্গে আরও সমাজে বিদ্যমান যে মত আছে, চিন্তাভাবনা আছে, সেটা যাতে ধারণ করা যায় সেই রকম একটা ব্যবস্থা আমাদের এখানে দরকার। দুর্ভাগ্য হলো, আমি শেষ কথাটা বলছি, আমরা এমনভাবে বিভাজিত হয়ে পড়েছি, যেটা এই গণ অভ্যুত্থানের পর দেখা গেল। পুলিশ পালিয়ে গেল, বিশ্ববিদ্যালয়ের ভিসিরা পদত্যাগ করলো, অনেক ঘটনা ঘটলো, তো অনেকে আত্মগোপনে চলে গেল। তার কারণটা কি? বিভাজনের চরম পর্যায়ে গিয়ে কিন্তু এই ঘটনাটা ঘটেছে। সুতরাং এই বিভাজনটা জোড়া দেওয়া, একত্র করা, এই অবিভাজিত সবাই, বেশিরভাগ বাংলা ভাষায় আমরা কথা বলি, সবাই আমরা ইসলাম ধর্মাবলম্বী, তারপরেও আমাদের মধ্যে এত বড় বিভাজন, সেটাকে এক জায়গায় আনা একটা কঠিন কাজ। সেই কঠিন কাজটা সম্ভব হবে কিনা, আমরা আসলে আরও অনেক বিষয় আলোচনা ছিল, যেমন আপনার এনসিসি নিয়ে আলোচনা হচ্ছিল, সেই বিষয়টা নিয়ে আজকে আর কথা বলতে পারবো না, কারণ আমাদের হাতে আছে 1 মিনিটের কিছু বেশি সময়। আপনি যদি সংক্ষেপে একটু বলেন, আমরা একটু আশার কথাই শুনতে চাই যে আসলে যে বিভাজনের কথা আমাদের ডক্টর মাহবুবুল্লাহ বললেন, সেখান থেকে আমরা বের হয়ে একটু ঐক্যর কথা ভাবতে পারি কিনা, আশা করতে পারি কিনা। আমি খুব মেজর বিভাজন দেখি না, অনেস্টলি যদি বলি। আমাদের মানে ভিন্ন মত আছে এবং আমাদের রিয়াকশনগুলো একটু ভায়োলেন্ট হচ্ছে, কারণ এটা হয়
মানে যখন দীর্ঘ সময় আমরা একটা স্বৈরাচারী ব্যবস্থায় থাকি, স্ট্রেসের মধ্যে থাকি, ব্রুটালিটির মধ্যে থাকি, মানে এটা দেখা গেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে ফিরে আসা সোলজাররা তাদের পরিবারের সাথে অনেক ভায়োলেন্ট বিহেভ করতেন, তাদের সন্তানদের সাথে, তাদের স্ত্রীদের সাথে। দীর্ঘদিন তিনি যে ব্রুটালিটির মধ্যে ছিলেন। সো এখন যেটা হয়েছে, আমাদের বিভেদের জায়গা খুব মেজর আমি দেখি না, কিন্তু রিয়াকশনটা খুব ভায়োলেন্ট। কারণ আমরা এখানে আসলে কি করণীয় একটু বলবেন আপনি আমাকে? কারণ হচ্ছে যে আমরা একদিকে বিএনপি হচ্ছে সবচেয়ে বড় দল, বিএনপির কি করণীয়, আবার পাশাপাশি নতুন দল এসেছে যেখানে গণঅভ্যুত্থানের শক্তির অনেকেই আছেন, সুতরাং আমরা তো চাই যে আরেকটি দল সামনে আসুক। সেই জায়গা থেকে আসলে দলগুলোর কি করণীয়? করণীয় হচ্ছে জাস্ট গণতান্ত্রিক প্রক্রিয়াটা চলতে দেয়া, নির্বাচনটা ম্যানিপুলেট না করা। আমি প্রায় বলি জাস্ট একটা কাজ আমরা যদি করতে পারি, আজ হোক কাল হোক, যেমন ৭০ নিয়ে যে কথা হলো, ইভেন সংসদের যে সংবিধান সংশোধন কমিশন যে রিপোর্ট দিয়েছে তাতে ৭০ যেভাবে করতে চাই আমি সেটা বিরোধিতা করি। ওরা কিন্তু অনাস্থাটাকে সিল করেননি। পাকিস্তানের 63A ওরা 4টা জিনিস করেছে, সেটা হচ্ছে অনাস্থা, যখন সরকার গঠন হবে, অর্থ বিল এবং সংবিধান সংশোধন। এই 4টাই গুড এনাফ। বিএনপির রাষ্ট্রীয় নিরাপত্তাকে আমি সমর্থন করি না। যাই হোক, এরকম একটা জায়গায় আমরা গিয়ে দাঁড়াবো। আমরা গণতান্ত্রিক প্রসেসটা যদি আমি লিখে রাখি, আজ হোক কাল হোক, যেসব জিনিসগুলো আমরা মনে করছি সঠিক, মনে করছি না যে এটা করা জরুরি, কনস্টিটিউশনাল কমিশন বা কাউন্সিল ইজ আ মাস্ট। শ্রীলঙ্কার উদাহরণ আমি আলোচনা করে দেখাতে পারি, আমি কলাম লিখেছিলাম যে কি চমৎকারভাবে এই কমিশনটা কাজ করে। তো এটা যদি নাও হয়, কোনো একদিন আসলে হতে হবে। শুধুমাত্র আমরা গণতান্ত্রিক প্রসেসটা, ইলেকটোরাল প্রসেসটা টু বি প্রেসাইজ, যদি ফ্রি ফেয়ার পার্টিসিপেটরি করি, হতেই হবে। আমি কিভাবে এটা কাজ করবে সেই অংশটুকু বলি। ধরুন বিএনপি এবার নির্বাচনে ক্ষমতায় আসলো, তারা অনেক কিছু করলো না, ওরা কিন্তু এটাকে ইস্যু বানাবে, ইস্যু বানিয়ে 5 বছর রাজনীতি করবে, পরের রাজনীতিতে দেখা যাবে এই চাপগুলো তৈরি থাকবে। স্যার তুষার, আপনার মন্তব্য শুনতে চাইছি শেষ না, অ্যাবসলিউটলি। সংস্কার তো দেয়ালে দেয়ালে যেমন লিখিত আছে, এটার মানে হলো যে এখন এটা একটা সর্বজনের দাবি। কতটা এই সময়ের মধ্যে একটা টাইম ফ্রেম আছে তো, আর ইলেকশনের আগে কতটুকু অর্জন হবে সেটা হবে, বাকিটা কিন্তু থাকবে দাবি হিসেবে। কারণ এটা এমনভাবে সমাজে প্রথিত হয়েছে এই দাবিগুলো, বিশেষত তরুণদের মধ্যে। এটাকে কিন্তু যে দল এটাকে নিজের ইস্যু করবে সে দল এগিয়ে যাবে, ফলে সংস্কারটা হবে। কিন্তু যেটা গণতান্ত্রিক প্রক্রিয়াটা অবশ্যই রাখতে হবে, মানে রাজনৈতিক দলগুলোর মধ্যে রাজনীতি যেমন সমস্যা বা অনেক সময় সমস্যা তৈরি করে, রাজনীতিই সমাধান।